ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে না বলে হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এদিকে ভারতের নির্বাচনে বিজেপি সরকারের বিজয় হওয়াতে শেখ হাসিনার কপাল খুলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাঁপুনি শুরু হয়। এই নিয়ে ভারতেও ধ্বংসলীলা চলছে। পশ্চিমবঙ্গের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি আবার স্বমহিমায় ফিরবেন। এই কথাটাকে নিছক রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আজ সময় বদলে গেছে। শুভেন্দু অধিকারী আজ কিংমেকার থেকে কিং হওয়ার পথে। তার একটি ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। পশ্চিমবঙ্গে ফুটেছে পদ্মফুল। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে, কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। নিজ দেশ নয়, তার যত মাথা ব্যথা বাংলাদেশকে নিয়েই মনে হয়। পশ্চিমবঙ্গের অভ্যন্তরে যত সমস্যা সবকিছুর দায় যেন বাংলাদেশের। রাজনৈতিক অস্থিরতা থেকে সীমান্ত ইস্যু, জনসংখ্যা বিতর্ক থেকে ভোটের হিসাব, সব কিছুতেই যেন উঠে আসে বাংলাদেশের নাম। শুভেন্দু অধিকারীর এই লাগামহীন আস্ফালনে রাজনৈতিক প্রভাব ইতিমধ্যেই বাংলাদেশের ভেতরেও গভীরভাবে পড়তে শুরু করেছে। বাইরের একটি দেশের মুখ্যমন্ত্রীর এই দম্ভ ভরা হুমকি এক বড় ধরনের আঘাত। ভারতের নির্বাচনে বিজয়ী হয়ে শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে সরাসরি আজকে একটা অ্যাকশন নেয়। শেখ হাসিনার কপাল খুলে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাঁপুনি শুরু হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ভারতের শুভেন্দু অধিকারী অনেক হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়ে আসছিল। এখন সে নির্বাচিত হয় এবং ভারতে ক্ষমতায় বসে সে কঠিন পদক্ষেপ নেয়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর বক্তব্যে বাংলাদেশের যে অবস্থা হয়েছে এবং এই নিয়ে ভারতেও কিন্তু কঠিন পরিস্থিতি। ভারতের নির্বাচনে দুর্নীতি হয়েছে, এমনকি নরেন্দ্র মোদী সেই দুর্নীতির সাথে জড়িত রয়েছে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে অনেক গোপন রহস্য এবং শেখ হাসিনা যে আসতে চলেছে সেইটা নিয়েও অনেক তথ্য দেখতে পারবেন। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি। নিজ দেশ নয়, তার যত মাথা ব্যথা বাংলাদেশকে নিয়েই মনে হয়। পশ্চিমবঙ্গের অভ্যন্তরে যত সমস্যা সবকিছুর দায় যেন বাংলাদেশের। রাজনৈতিক অস্থিরতা থেকে সীমান্ত ইস্যু, জনসংখ্যা বিতর্ক থেকে ভোটের হিসাব, সব কিছুতেই যেন উঠে আসে বাংলাদেশের নাম। আর এই বয়ান তৈরিতে সবচেয়ে বেশি সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাওয়া শুভেন্দু অধিকারী। সুযোগ পেলেই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ, বিতর্কিত মন্তব্য ও উস্কানিমূলক বক্তব্য করতে একটুও পিছপা হন না তিনি। আর এতেই উঠেছে প্রশ্ন, কেন প্রতিবেশী দেশকে ঘিরেই সব রাজনীতি? ভুল না চলে যা, যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ ইস্যু নতুন নয়। বহু বছর ধরেই সীমান্ত, অনুপ্রবেশ ও নাগরিকত্ব প্রশ্নে বাংলাদেশকে টেনে আনা হয় আলোচনার টেবিলে। সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে সেই বিতর্ক আরও বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে তিনি দাবি করেছেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের জনসংখ্যার ভারসাম্য নাকি বদলে দিচ্ছে। এমনকি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভোট রাজনীতির সঙ্গেও জড়িয়েছেন বাংলাদেশের নাম। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নোয়াখালী চলে যা। কখনো তিনি বলেছেন পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে বাংলাদেশি ভোট ব্যাংক, আবার কখনো সীমান্তবর্তী এলাকাগুলোর কথায় সামনে এনেছেন বাংলাদেশ প্রসঙ্গ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব বক্তব্য মূলত বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলের অংশ, যেখানে সীমান্ত ও ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়। সবচেয়ে বেশি সমালোচনা হয় কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে দেওয়া তার এক বক্তব্য নিয়ে। সেখানে বাংলাদেশকে উদ্দেশ্য করে কড়া ভাষায় মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গাজায় যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দেওয়া উচিত। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকে এটিকে শুধু উস্কানিমূলক নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্রের প্রতি অসম্মানজনক মন্তব্য বলেই আখ্যা দেন। सबक सिखाना चाहिए जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया। এমনকি বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক দলগুলো রক্ষা পায়নি তার অশোভন মন্তব্য থেকে।
তবে মজার বিষয় কি জানেন, একদিকে বাংলাদেশকে নিয়ে কড়া ভাষায় মন্তব্য করলেও অন্যদিকে আবার শেখ হাসিনার পক্ষেও প্রকাশ্যে অবস্থান নিতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরেও তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেন। এমনকি তিনি দাবি করেন শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন ঢাকায়। পশ্চিমবঙ্গের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি আবার স্বমহিমায় ফিরবেন। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। সেদিন অনেকেই এই কথাটাকে নিছক রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজ সময় বদলে গেছে। শুভেন্দু অধিকারী আজ কিং মেকার থেকে কিং হওয়ার পথে। তার একটি ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, পশ্চিমবঙ্গে ফুটেছে পদ্মফুল। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীর দ্বিতীয় সেই চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী কি সত্যি হতে চলেছে? শেখ হাসিনা কি সত্যিই ফিরবেন বাংলাদেশের ক্ষমতায়? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য কোটা বিরোধী আন্দোলনে আগুন ধরিয়েছিল। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক পালাবদল। দেশি বিদেশি ষড়যন্ত্রে পতন হলো শেখ হাসিনা সরকারের। আওয়ামী লীগের শীর্ষ নেতারা আশ্রয় নিলেন ভারতে। তখন ভারতের রাজনৈতিক নেতারা অনেকটা মেপে কথা বলছিলেন। তখন শুভেন্দু অধিকারী ছিলেন আক্রমণাত্মক। শেখ হাসিনার মতো তিনিও রাজাকারের বাচ্চা ইস্যুটি সামনে আনেন। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, কি সাহস! আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, রাজাকারের নাতি, পাকিস্তানের অবৈধ সন্তান। সেই উত্তাল সময়ে সীমান্তের ওপার থেকে আসা আরেকটি বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। শুভেন্দু অধিকারী সে সময় জোর গলায় বলেছিলেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, ষড়যন্ত্র করে তাকে সরানো হয়েছে, তিনি আবার স্বমহিমায় ফিরবেন। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। সেদিন অনেকেই এই কথাটাকে নিছক রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজ সময় বদলে গেছে। পশ্চিমবঙ্গের লালমাটিতে মমতার দুর্ভেদ্য দুর্গ ভেঙে চুরমার করে দিয়ে শুভেন্দু অধিকারী আজ কিং মেকার থেকে কিং হয়েছেন। শুভেন্দু অধিকারী কেবল একজন নেতা নন, তিনি একজন দক্ষ রণকৌশলী। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি যা বলেন তা করে দেখান। দিল্লির মসনদে বসে থাকা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সেনাপতি হিসাবে পরিচিত এই নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু যা বলেন তা অনেক সময় দিল্লির কথারই প্রতিফলন। মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, ব্যাংকে বাথরুম করে ফেলবে ওরা। পশ্চিমবঙ্গ জয়ের পর শুভেন্দুর গুরুত্ব এখন ভারতের জাতীয় রাজনীতিতে অন্য উচ্চতায়। হিন্দু ভোটের মেরুকরণ এবং বাংলাদেশের অস্থিরতাকে কাজে লাগিয়ে তিনি যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের মনে জায়গা করে নিয়েছেন তা অভূতপূর্ব। কিন্তু শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তার কথার এত জোর কোথায় থেকে এসেছিল? তিনি কি তবে ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতাদের থেকে কোনো বিশেষ ইঙ্গিত পেয়েছিলেন? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক অনেকটা ছাত্র শিক্ষকের মতো। ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ইস্যুটিকে কেবল প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ সমস্যা হিসাবে দেখছেন না, বরং এটিকে জাতীয় নিরাপত্তার অংশ মনে করছেন। অনেকেই মনে করছেন শেখ হাসিনা সম্পর্কে শুভেন্দু যে মন্তব্য করেছিলেন তা আসলে দিল্লির কোনো গোপন পরিকল্পনারই ইঙ্গিত ছিল। শুভেন্দু অধিকারীর বক্তব্যের মূলে রয়েছে তিনটি প্রধান দিক। এক, শুভেন্দু দাবি করেছিলেন শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দেননি বা পরিস্থিতির চাপে তাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে সরকার পতন আর সাংবিধানিক বিচ্যুতি এই দুইয়ের মাঝেই একটি অন্ধকার অধ্যায় থাকে। পশ্চিমবঙ্গের মসনদে বসতে না বসতেই ক্ষমতার গরমে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন নতুন ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের রাজ্যের লাখো সমস্যার সমাধান করার মুরদ যার নেই, তিনি কিনা দিবা স্বপ্নে বিভোর হয়ে আছেন প্রতিবেশী একটি স্বাধীন ও সার্বভৌম দেশের সরকার পতনের। আন্তর্জাতিক কূটনীতির ওয়া ক খ না জেনেই তিনি এমন এক হাস্যকর ও অবাকচীন আস্ফালন করে বসেছেন যা শুনে তাবৎ বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরাও রীতিমতো হতবাক।
একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি নিজেকে হয়তো পুরো উপমহাদেশের ভাগ্য বিধাতা ভেবে বসেছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারকে সম্পূর্ণ অবৈধ আখ্যা দিয়ে তিনি যে ধৃষ্টতা দেখিয়েছেন তা কেবল আন্তর্জাতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, বরং একজন অপরিণত রাজনীতিকের চরম অহংকার ও মূর্খতারই চূড়ান্ত বহিঃপ্রকাশ। শুভেন্দু অধিকারী অত্যন্ত দম্ভের সাথে ঘোষণা করেছেন যে শেখ হাসিনাই নাকি বাংলাদেশের একমাত্র বৈধ প্রধানমন্ত্রী এবং তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় স্যালুট দিয়ে ঢাকার বিমানবন্দরে ফিরিয়ে আনা হবে। এমন অবাস্তব ও কাল্পনিক কথাবার্তা কেবল কোনো সস্তা রাজনৈতিক সিনেমার চিত্রনাট্যেই মানায়, বাস্তব দুনিয়ায় নয়। একটি স্বাধীন দেশের সরকার বা তাদের রাষ্ট্রপ্রধান কে হবেন তা নির্ধারণ করার অধিকার কি ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর আছে? এই সাধারণ সমীকরণটি বোঝার মতো রাজনৈতিক পরিপক্কতা তার এখনো আসেনি। তার এই লাগামহীন মন্তব্য প্রমাণ করে যে তিনি শুধু সস্তা হাততালির আশায় একটি স্পর্শকাতর আন্তর্জাতিক ইস্যুকে ছেলে খেলায় পরিণত করেছেন। কিন্তু এই ছেলে খেলা যে দুই দেশের সম্পর্কের জন্য কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সেই দূরদর্শিতা এই নেতার নেই। আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ 15 বছরের শাসনামলের সাথে তুলনা করলে শুভেন্দুর এই রাজনৈতিক শিশুসুলভ আচরণ আরও নগ্নভাবে ফুটে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন পোড় খাওয়া এবং অভিজ্ঞ রাজনীতিক। তিস্তার জলবন্টন, সীমান্ত সমস্যা বা ছিটমহল বিনিময় থেকে শুরু করে নানা জটিল ইস্যুতে তিনি বাংলাদেশের সাথে শক্ত দর কষাকষি করেছেন ঠিকই, কিন্তু কখনোই আন্তর্জাতিক শিষ্টাচারের সীমারেখা অতিক্রম করেননি। কারণ তিনি খুব ভালো করেই জানতেন প্রতিবেশীর সাথে ন্যূনতম সুসম্পর্ক বজায় রেখেই নিজের রাজ্যের স্বার্থ আদায় করতে হয়। কিন্তু শুভেন্দু অধিকারী সেই পুরনো পরীক্ষিত এবং পরিশীলিত কূটনীতির পথে না হেঁটে সরাসরি উস্কানি, দম্ভ ও হুমকির পথ বেছে নিয়েছেন। তিনি হয়তো ভাবছেন জোর গলায় হুমকি দিলেই প্রতিবেশী রাষ্ট্র ভয়ে কুঁকড়ে যাবে। তার এই অযৌক্তিক অহংকারী শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে এক ভয়াবহ ও দম বন্ধ করা কূটনৈতিক সংকটে জন্ম দিতে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর এই লাগামহীন আস্ফালনে রাজনৈতিক প্রভাব ইতিমধ্যেই বাংলাদেশের ভেতরেও গভীরভাবে পড়তে শুরু করেছে। ছাত্র জনতার এক বিশাল ও রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর নতুন করে দেশ গড়ার যে স্বপ্ন সাধারণ মানুষ দেখতে শুরু করেছিল, সেখানে বাইরের একটি দেশের মুখ্যমন্ত্রীর এই দম্ভভরা হুমকি এক বড় ধরনের আঘাত। দেশের 11 দলীয় জোট থেকে শুরু করে সাধারণ মানুষ, ছাত্র সমাজ, আলেম ওলামা সবাই এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ফুঁসে উঠেছে। তারা রাজপথে নেমে বিশাল মিছিল সমাবেশ করে প্রতিবাদ জানাচ্ছে এবং এই হুমকির কড়া ও দাঁত ভাঙা জবাব দেওয়ার দাবি তুলছে। একটি স্বাধীন দেশের আত্মমর্যাদায় আঘাত লাগলে দেশের সব মত ও পথের মানুষ যে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়, শুভেন্দু অধিকারী হয়তো সেই সাধারণ ও চিরন্তন সমীকরণটি সম্পূর্ণ ভুলে গেছেন। তার এই উস্কানি উল্টো বাংলাদেশের মানুষকে আরও বেশি জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ করছে। অন্যদিকে এই ঘোলা জলে মাছ শিকারের গভীর অপেক্ষায় ওত পেতে বসে আছে সদ্য ক্ষমতাচ্যুত ও পতিত আওয়ামী লীগ। তারা হয়তো মনে করছে শুভেন্দু অধিকারীর এই প্রবল ও বহুমুখী চাপের মুখে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দিশেহারা হয়ে পড়বে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে করে বাংলাদেশের সীমান্ত এলাকায় রোহিঙ্গা সহ মুসলিমদের পুশ ইন বাড়তে পারে বলে মনে করছেন তারা। তবে এই কূটনৈতিক তৎপরতা বাড়াতে পারে তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তির দীর্ঘমেয়াদী সমাধানের সুযোগ দেখছেন তারা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা আসুন, আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এসব বক্তব্য অনেকেই হাস্যকর মনে করতেন, কিন্তু মুসলিম বিরোধী বাংলাদেশকে কটাক্ষ করা বক্তব্যগুলো যে পশ্চিমবঙ্গের মানুষ গিলেছেন তার বড় প্রমাণ বিধানসভার ফলাফলে। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি। মোদির দলের বাংলা জয়ের পেছনে বিভিন্ন কারণ ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকার দরুন তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠেছে এবং তার দলের কর্মী, নেতা, মন্ত্রীদের সম্পর্কে দুর্নীতির অভিযোগ প্রবল ছিল। ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়াও আরেকটি বড় কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনুপ্রবেশকারীদের সমর্থন করছেন, তাদের জায়গা করে দিচ্ছেন যেখানে হিন্দুরা বঞ্চিত হচ্ছে। রাজনৈতিক রেটরিক হিসেবে তারা ব্যবহার করেছে সস্তা কিছু জনপ্রিয়তা আদায়ের জন্য। তার মানে এই না যে তারা লোকজন ধরে ধরে পাঠিয়ে দিবে, ওটা তো সহজ না। বাংলাদেশ কিছু করে বসে থাকবে। বিজেপির যে নীতি বা তাদের যে আদর্শ, এটার সঙ্গে অধিকাংশ মানুষ তারা অ্যালাইন করেছে, যার কারণে এখানে বিজেপির একটা উত্থান আমরা দেখলাম। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় 2200 কিলোমিটার সীমান্ত রয়েছে। দুদেশের ভাষা সংস্কৃতিরও রয়েছে মিল। প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের উপর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশের প্রভাবটা আমার কাছে মনে হচ্ছে খুব ইতিবাচক কিছু হবে না। ইতিবাচক কিছু হবে না যে বিজেপি তো তার পলিসি থেকে সরে আসবে না। অ্যান্টি বাংলাদেশি, অ্যান্টি মুসলিম এই কার্ডটা তারা খেলতেই থাকবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের প্রভাব নিশ্চিতভাবে নির্বাচন করবে, কারণ
ভারতের দিক থেকে বলা হয় যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় যেখানে জামায়াত ইসলামীরা জয়ী হয়েছে, তার বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের সীমানার অভ্যন্তরে সেই জায়গাগুলোতে দেখা গেছে যে বিজেপি জয়লাভ করেছে, অর্থাৎ ধর্মীয় মেরুকরণ করে গিয়ে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এইখানে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে কেন্দ্র করে অনেক কথা হচ্ছে এবং সেই ভারতের নির্বাচনে বিজেপি সরকার বিজয় হওয়ার পর তারা যে একটা অ্যাকশন নিচ্ছে বাংলাদেশের উপর এবং শেখ হাসিনাকে নিয়ে অনেক তথ্য যে ইতিমধ্যে এসেছে, এইগুলো নিয়ে দর্শক শ্রোতা আপনাদের মন্তব্য কী? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।